সকলকে স্বাগত জানাচ্ছি। যখন আপনি টেলিভিশনের সামনে আমাকে শুনছেন বা স্টুডিও থেকে আমি আপনার সাথে কথা বলছি, তখন গোটা পৃথিবী এক কঠিন বাস্তবতার মুখোমুখি। আর পৃথিবী কবে নাগাদ স্বাভাবিক জীবনে ফিরবে? একদিন হঠাৎ করে সকালে সবাই আবার আগের জীবনে ফিরতে পারবেন কিনা? তেমন দিন কত দূরে? এমন নানান প্রশ্নের ভিড়ে আমরা যারা নিবিড়ভাবে এই করোনা ভাইরাসের আদ্যপান্ত নিয়ে কাজ করছি, যদি শুরু করি সেই গবেষক থেকে শুরু করে যিনি এই মুহূর্তে রাত দিন এক করে পরিবার পরিজন ছেড়ে ল্যাবে সময় কাটাচ্ছেন এই ভ্যাকসিনকে মারবার মরণাস্ত্র তৈরি করবার জন্য, বা যে চিকিৎসকেরা, নার্সেরা, স্বাস্থ্যকর্মীরা এই মুহূর্তে মৃত্যু পথযাত্রী শত শত হাজার হাজার লাখ লাখ মানুষকে প্রাণ দেবার জন্য নিমগ্ন হয়ে আছেন, বা যে সকল সংবাদকর্মী তথ্য দেওয়ার জন্য নিবিড়ভাবে ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের সবার মনে এখন এই প্রশ্নের বাইরে কেবল তথ্যগুলো ভাগ করে নিয়ে মানুষ বাঁচানোর এই লড়াইয়ে জেতা যায়। তথ্যগুলো খুব পরিষ্কার। এই কয়দিনে আপনার হাত ধোয়া বা সামাজিক দূরত্ব এগুলো মুখস্থ হয়ে গিয়েছে। এর পরের ধাপের তথ্য দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। সেই তথ্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ৮০% মানুষ বাড়িতেই ভালো হয়ে যাবেন বলে বলা হচ্ছে, যদি না আপনি বাড়ির ব্যবস্থাপনাটি নিশ্চিতভাবে জানেন। ১০ থেকে ১৫% মানুষকে হাসপাতালে যেতে হবে, ৫%-এর অবস্থা সংকটাপন্ন হয়ে যেতে পারে। আর বাকি যারা আছে তাদের দ্রুত সুস্থ করে ফেলাটাও একটি বিরাট যজ্ঞ। এই সুস্থতার জন্য আমরা বলছি সারা পৃথিবীর চিকিৎসা সমাজ যে পথটি আমাদের দেখাচ্ছেন তা হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা। মাথা ব্যথা হলে নাপার মতো ওষুধ খাওয়া, জ্বর হলে জ্বরের ওষুধ খাওয়া, এবং ঠান্ডা লাগলে পরে সেটি যেন কাশির পর্যায়ে গেলে কাশির ওষুধ খাওয়া, এমন চিকিৎসাগুলো চলছে। পাশাপাশি এও বলা হচ্ছে, আপনার মনে আছে নিকট অতীতে বাংলাদেশ অনেকখানি ডেঙ্গু নিয়ে যুদ্ধ করেছে, এবং ডেঙ্গু হওয়ার পরে আমরা সবাই জানি যে রক্তগুলো একসাথে জমাট করে একই ধরনের রক্ত মিলিয়ে প্লাটিলেট করে শরীরে দিলে পরে রোগী দ্রুত সুস্থ হয়ে যান। একই ধরনের চিকিৎসার কথা কিন্তু বলা হচ্ছে এই করোনা ভাইরাসের ক্ষেত্রেও, অর্থাৎ প্লাটিলেটের মতো রক্ত শরীরে দিলে পরে চিকিৎসায় কাজে লাগছে। অনেক দেশে অনেক রোগী ভালো হতে শুরু করেছেন। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে সকল রোগী হাসপাতালে যাবেন তাদের ভালো করার উপায়ও গবেষকরা, চিকিৎসকরা বাতলে দিতে শুরু করেছেন। সেই চর্চা পাশের দেশেও শুরু হয়েছে। আমরাও সেটি জানতে চাই, কারণ ডাক্তারদের মতো এখন আমাদেরও স্বাস্থ্যের নানান শিক্ষা জানা দরকার হয়ে পড়েছে। আপনারা জানেন এই হেল্পলাইনে কেবল আমরা চিকিৎসা সংশ্লিষ্টদের প্রশ্ন মতামতে উৎসাহী করছি, যারা পর্দায় দেখানো নাম্বার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মন্তব্য করে প্রশ্ন করবেন, যুক্ত হবেন। এর বাইরে আছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, মূলত তারাই উত্তর দিবেন, এবং সেই দুইজন চিকিৎসকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অংশ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আশরাফুল হক, সহকারী অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আরও আমাদের সাথে যুক্ত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তানভীর ইসলাম। তানভীর, আবার বহুবার শোনা এই কথাটি বলতে চাই, কারণ আমরা বিশ্বাস করি যারা তথ্য নিয়ে কাজ করি যে তথ্যের যে যাতায়াত সেটি যদি ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় তাহলেই হয়তো ৮০% মানুষ নিজেদের ব্যবস্থাপনাটি জানতে পারবেন। যারা এই মুহূর্তে বাসায় বসে আপনাকে শুনছেন, বা কাছের যে ডাক্তারটির কাছে টেলিমেডিসিনের জন্য টেলিফোন করছেন, সশরীরে যাচ্ছেন, বন্ধু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, তার প্রাথমিক লক্ষণগুলো ছাড়িয়ে শ্বাসকষ্ট পর্যায়ে যাওয়া পর্যন্ত যে চিকিৎসা পদ্ধতি আপনারা দিচ্ছেন সেটি কীরকম আরেকবার মনে করিয়ে দিতে বলবো। এবং তারপর ডাক্তার আশরাফুল হক, আপনার কাছে জানতে চাইব প্লাজমা থেরাপি এ পর্যন্ত কত দূর বিস্তৃত হয়েছে, যেটিকে আমরা বলছি রক্তের চিকিৎসা। ডাক্তার তানভীর। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমার প্রশ্নের অনেকটুকু উত্তর আপনি দিয়ে দিয়েছেন। সেটি হলো আসলে করোনা ভাইরাস কোভিড-19 চিকিৎসা তো আসলে লক্ষণ ভিত্তিক, ঠিকই বলেছেন। কেননা ৮০% রোগী, ৮০ থেকে ৮৫% রোগী তো এমনিতেই ভালো হয়ে যাবে, মাইল্ড সিমটম থাকবে। এবং আমরা বলি যে এই ধরনের রোগী যাদের মাইল্ড সিমটম রয়েছে, জ্বর, কাশি, তারা কিন্তু বাসায় থাকবেন। কোভিড-19 পজিটিভ যদিও হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আইসোলেশনটা বলি বাসায় থেকে করতে। অবশ্যই সেটা স্ট্রিক্ট আইসোলেশন মেনটেন করতে হবে। যারা আইসোলেশনটা বাসায় করতে পারবেন না, শুধুমাত্র তাদেরকেই আমরা বলি যে আপনারা ইনস্টিটিউশনাল আইসোলেশন, অর্থাৎ কোনো একটি হাসপাতালে আইসোলেশনে থাকবেন।
বাকি যে অংশটুকু অর্থাৎ 20 ভাগের মধ্যে 15 ভাগ রোগীদেরকে আমাদের ভর্তি করতে হয়, তাদের মধ্যে অনেককে আমাদেরকে অক্সিজেন দিতে হয়, এবং 5 ভাগ রোগী দেখা যাচ্ছে যে ওনাদের অক্সিজেন দেওয়ার পরেও তাদের এই ধাপটি নিয়ে ডাক্তার তানভীর গত কয়েকদিন আমরা জি টানা কথা বলেছি। আরেকটি জি বিষয় জি যেটি অনেকে আমাদের কাছে প্রশ্ন করছেন, আমাদের নিজেদের অস্পষ্টতা আছে, আমরা বলছি এ জি সিমটম আপনাদের ভাষা, বা যাদের জি অনেকে নাকি লক্ষণই বোঝা যায় না, এই হুম লক্ষণ হুম বোঝা যায় না মানে কি একদমই লক্ষণ আমি টের পাবো না, নাকি হচ্ছে যে লক্ষণটা আমাকে খুব বেশি পীড়া দিবে না তেমন ঘটনা? জি, দুটোই হতে পারে। আসলে অ্যাসিম্পটোমেটিক বলতে বোঝায় যে আসলে কোনো লক্ষণই থাকবে না, কিন্তু এটাও ঠিক যে এই অ্যাসিম্পটোমেটিক পোর্শনের মধ্যেও কিছু মানুষ থাকবে যাদের এতটাই অল্প লক্ষণ থাকবে যে যে লক্ষণটা উনি হয়তো বা ঠিক ফিলও করবেন না, অথবা এই যে, লক্ষণটাকে খুব একটা গ্রাহ্য করছেন না, সেটাও সম্ভব। কারণ এরকম এখন ফ্লুয়ের সিজন, দেখা যাচ্ছে অনেক পেশেন্টের সাধারণ একটু হাঁচি কাশি হচ্ছে, সে হয়তো বা ভাবছে আমার তো সবসময় এই অ্যালার্জিক রাইনাইটিস আমার এরকম হয় প্রতিবার, হয়তোবা সে এটাকে গ্রাহ্য করছে না, কিন্তু এমনও হতে পারে সেটা হয়তোবা কোভিড এর একটি সিমটম। অতএব বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা অ্যাসিম্পটোমেটিক, মানে কোনো উপসর্গই থাকবে না, অথবা এতটাই অল্প মাত্রার উপসর্গ থাকবে যেটা হয়তোবা আমরা গ্রাহ্য করব না। আমি সংযুক্ত একটি প্রশ্ন করেই নিতে চাই, যদি তেমন সামান্য লক্ষণও থাকে, আমরা জানি আমাদের পরীক্ষার স্বল্পতা আছে, সামর্থ্য অনেক কম, যদি সামান্য মনে হয় যে না আমার গলাটা একটু খুসখুস করছে, দু একটা হাঁচি কাশি হচ্ছে, বা আমার শরীর আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যাতে আমার মনে হচ্ছে সাবধান হওয়া দরকার, সেক্ষেত্রে কি দ্রুত গতিতে আমি আইসোলেশনে চলে যাব, না একটুখানি পরীক্ষার পরামর্শ আপনি দেন? আমরা প্রথম দিকে আমাদের আসলে টেস্ট কিটের স্বল্পতা ছিল, কিন্তু এখন কিন্তু টেস্ট কিটের স্বল্পতা অতটা নেই, এবং আমি বলবো যে আমরা এখন উৎসাহিত করি যে আপনি টেস্ট করুন। এমনকি খুব সামান্য যদি কোনো সিমটমও থাকে তাহলে টেস্ট করা উচিত। আপনি অবশ্যই আইসোলেশনে গেলে সমস্যা সমাধান হবে, কিন্তু টেস্টের একটা সুবিধা হলো যে এক্ষেত্রে আপনি কি রোগী নাকি রোগী না সেটাকে আমরা পৃথক করতে পারছি, এবং সেই হিসাবে আমরা কন্টাক্ট ট্রেসিং করতে পারছি। আপনার আশেপাশের মানুষ যারা আপনার সংস্পর্শে এসেছিল তাদেরকে কিন্তু আমরা আলাদা করতে পারছি এবং রোগ শনাক্ত করতে পারছি। অতএব টেস্ট করাটাই বেটার। নিশ্চয়ই, এবং খুব গুরুত্বপূর্ণ কথাটি আপনি বলেছেন, আরেকবার সেটি বলে দিতে চাই। আমরা যখন ডেঙ্গু রোগ ছড়াচ্ছিল, এটি বা এখনো ছড়াবে, আমরা মশা মারতে বলবো, কিন্তু এই রোগ আমি আপনি ছড়াচ্ছি, ফলে আমাদেরকে বাঁচতে হবে, পাশের জনকে বাঁচাতে হবে। পরিবারের শক্ত সামর্থ্য মানুষটি যদি এই রোগ নিয়ে বাসায় ঢোকেন, তাহলে তিনি আক্রান্ত করবেন তার পরিবারের সবচেয়ে নাজুক আপন জনটিকে। সেটি হতে পারে পরিবারের শিশু সদস্য, হতে পারে প্রিয় মা, বাবা, বা স্ত্রী, পরিবারের অন্য সদস্যরা, বা স্বামী। ফলে এই সময়ে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো সঠিকভাবে যাচাই বাছাই করা, এবং আপনার ব্রেইনে মৃদু যে টিকটিক টি বাজছে যে হয়তো আমার একটু পরীক্ষা করা দরকার, হয়তো আমার একটু আইসোলেশনে যাওয়া দরকার, সেটি কিন্তু কঠোরভাবে মানার মধ্যে দিয়ে নিজের সুস্থতা এবং পাশের জনকে সুস্থ রাখাটি নির্ভর করছে। এই সুস্থ রাখার নিরন্তর লড়াই, নিরন্তর গবেষণা চলছে, সারা পৃথিবীর সকলেই মূলত এটি নিয়ে এই মুহূর্তে ভাবছেন। ডাক্তার আশরাফ, আপনার সাথে কথা হচ্ছিল অনুষ্ঠানের বাইরেও, প্লাজমা থেরাপি, এটি নিয়ে আমরা পড়াশোনা করতে শুরু করেছি, আমরা ইউটিউবে দেখছি, বিবিসি, সিএনএন, আল জাজিরার মতো টেলিভিশনগুলোতে দেখছি, আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলছেন গো ফর প্লাজমা থেরাপি। এটি কি এবং এটি আমরা করতে পারবো কিনা, কখন এটি করা দরকার? জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এই প্লাজমা থেরাপি বা ব্লাড দিয়ে যে কাজটা, সেটা আসলে 1918 সালের দিকে যখন প্রথম প্যান্ডেমিক ফিভার হিসাবে, যেটা অ্যান্টিবায়োটিক যুগের শুরুতে যেটা বলা হচ্ছিল যে স্প্যানিশ ফ্লু, তখন দেখা যাচ্ছিল যে কোনোভাবে কোনো মানুষকে বাঁচানো যাচ্ছিল না। তখন যারা আক্রান্ত হননি তাদের রক্তগুলোকে নিয়ে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে। আর এই যে প্লাজমা যে অংশটা, আসলে রক্তের মধ্যে দুটি অংশ, একটি হচ্ছে প্লাজমা, একটি হচ্ছে সেল। সেই প্লাজমাকে সেপারেট করে যখন কোনো রোগীকে দেওয়া হয়, বিশেষ করে যখন যিনি এমন কোনো রোগে আক্রান্ত হচ্ছেন যার কোনো চিকিৎসা ওই মুহূর্তে নেই, যেমন 1950 সালের দিকে যখন আর্জেন্টাইন হেমোরেজিক ফিভারটা শুরু হয়েছিল, তখন এই প্লাজমা থেরাপিটা এস্টাবলিশ হয়েছিল। যারা ভালো হয়ে গেছিলেন তাদের রক্ত থেকে প্লাজমাটাকে সেপারেট করে যারা আক্রান্ত, যাদেরকে ভালো করার সম্ভাবনা খুব ক্ষীণ, তাদেরকে দেওয়া হচ্ছিল। এটা তারপরে সার্স, যেটা আমাদের প্রথম 2003-এ
ব্যাপক হারে হলেও সব দেশে আক্রান্ত হয়নি, এরপরে মার্স, এরপরে ইবোলা। সব ভাইরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন এটা প্রথম আবির্ভাব হয় পৃথিবীতে, তখন বিজ্ঞানীরা এটার বিরুদ্ধে প্রথম ওষুধ আবিষ্কার বা ভ্যাকসিন আবিষ্কারের পূর্বে অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে যায়, অনেক জীবন আমাদের মাঝ থেকে চলে যায়। তো সেক্ষেত্রে এই প্লাজমাটা আসলে একটা বড় ভূমিকা পালন করে। এটাকে আসলে এখন যেটা ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ, সেটা ওনারাও কিন্তু গত এপ্রিলের 4 তারিখে এটাকে আইএনডি হিসাবে, ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ হিসাবে এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে এটা প্রোটোকল চালু হয়েছে, মায়ো ক্লিনিক সহ বড় বড় ভার্সিটিতে ওটা চালু হয়েছে গবেষণার অংশ হিসাবে। এটা আসলে দেখা যায় যারা সুস্থ হয়েছে কোভিড পজিটিভ হওয়ার পর থেকে লক্ষণ চলে যাওয়ার 14 দিন পর, যখন তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি থাকে, মানে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরে তৈরি হয়েছে, সে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি যদি তার প্লাজমার মধ্যে উপস্থিত থাকে, তাহলে সেই প্লাজমাকে এফারেসিস মেশিনের মাধ্যমে সেপারেট করে, অথবা যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে কম্পোনেন্ট থেরাপি, মানে যেখানে সেলটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলা যায় প্লাজমা থেকে, সেই প্লাজমা সেপারেট করে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে দেওয়ার কাজ শুরু হয়েছে। দারুণ। পাশাপাশি ডাক্তার আশরাফ, আরেকটু পরিষ্কার ধারণা পেতে চাই এই প্রসঙ্গে, মানে নিজের রক্তের স্বজনকে বাঁচানো যাবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? এবং আমরা জানি আমাদের এই রক্ত দিয়ে স্বজনকে, বন্ধুকে বাঁচানোর, অচেনা মানুষের জন্য রক্ত দিতে ছুটে যাওয়ার ঐতিহ্য, ইতিহাস, সামাজিক বন্ধুতা আমাদের আছে। ফলে এটি যদি হয় চিকিৎসার অংশ, নিশ্চয়ই আমরা অনেক সহজে তার সুফল পাবো। অনেকগুলো প্রশ্ন এর মধ্যে আমার নিজের মনে এসেছে, এর মধ্যে দর্শকরাও প্রশ্ন করতে শুরু করেছেন। তার মধ্যে একটি হচ্ছে, আমরা জানি যে কোভিড এমন একটি ভাইরাস যার একটি পারিবারিক ঐতিহ্য আছে, ইতিহাস আছে। কোভিডের আগের যে ভাইরাসগুলো ছিল, আপনি সার্সের কথা বললেন, সেরকম ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন তারাও এই তালিকাভুক্ত হবেন কিনা যদি তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, এবং অ্যান্টিবডি তৈরি হওয়া মানুষগুলোকে আমরা কোনো লাইন আপের মধ্যে ফেলতে পারবো কিনা, যে এই অংশ রক্ত দেওয়ার উপযুক্ত, এই অংশ উপযুক্ত নন, এবং এটির যথেষ্ট ব্যবস্থাপনা বাংলাদেশে আছে কিনা। অর্থাৎ আপনি যে ব্লাড ট্রান্সফিউশন ইউনিটে আছেন, এরকম ইউনিট দিয়েই এই প্লাজমা তৈরি করা সম্ভব কিনা। বিরতির পর ফিরছি, থাকুন হেল্পলাইনে। আপনারা ভারতের রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলের খবরটি শুনছিলেন। সেখানকার যিনি পরিচ্ছন্নতা কর্মী, ধারণা করা হচ্ছে বাজারে গিয়ে তিনি সংক্রমিত হয়েছেন। এই বাজার একটি বড় সংক্রমণের জায়গা। এই যে নিউ ইয়র্কে এতভাবে এই রোগটি ছড়ালো, আমাদের অনুসন্ধান বলছে যখন লকডাউনের খবর আসছিল তখন আগে থেকে বাজার স্টক করে রাখার জন্য শত শত মানুষ, বিশেষ করে পরিবারে কাজ করেন না এমন বয়স্ক সদস্যরা বাজার করার জন্য সেখানে লাইনে দাঁড়িয়েছিলেন। সেখান থেকেই রোগটি বড় ধরনের বিনাশ নিয়ে সমাজে ছড়িয়ে পড়েছিল। ফলে এই মুহূর্তে বাজারে যাওয়ার চেয়ে ঘরে যা আছে তা খেয়ে পরে জীবন বাঁচানোর সবচেয়ে জরুরি, ঠেকানো করোনা ভাইরাসকে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এবং সেইখানে চিকিৎসা ব্যবস্থা কি হতে পারে সেটি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ দুই চিকিৎসক, ডাক্তার আশরাফুল হক এবং ডাক্তার তানভীর ইসলাম। তানভীর, অনেককে প্রশ্ন করছেন যে যারা এসিমটম, তাদেরকে আমরা পরীক্ষা করার জন্য সরাসরি তারা যাবেন কিনা, বা এই কথা জানানোর পরও তাদেরকে পরীক্ষা করার সুযোগ দেওয়া হবে কিনা। পাশাপাশি এই প্রশ্নটিও এসেছে যে এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো যে সকল ফিভার ক্লিনিক আছে, সেখানে সিমটমবিহীন কোনো রোগী যদি পরীক্ষা করতে যান তার জন্য সেটি ঝুঁকি কিনা, বা বাড়িতে যারা নমুনা শনাক্ত করতে আসছেন, নমুনা নিতে আসছেন, তারা কোনো ঝুঁকি বাড়ি বয়ে নিয়ে আসছেন কিনা। ধন্যবাদ। এই প্রশ্নটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। একটি কথা হলো যে আসলে অ্যাসিম্পটোমেটিক যিনি আছেন তার আসলে টেস্ট করার কোনো প্রয়োজন নেই। তবে যদি একজন পেশেন্ট কোনো কন্ট্যাক্ট হন, যেমন একজন স্বাস্থ্যকর্মী, উনি অ্যাসিম্পটোমেটিক কিন্তু ওনার রিসেন্ট একটা কোন একজন রোগীর সংস্পর্শে এসেছিলেন, তখন হয়তো বা দেখা গিয়েছে যে ওনার সাথে কোনো একজন চিকিৎসকও একই সময় সংস্পর্শে এসেছিলেন এবং তার পজিটিভ হয়েছে, সেসব ক্ষেত্রে এই কেসগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে উনি আইসোলেশনে থাকবেন এবং সন্দেহ হলে আমরা 7 দিন পরে ওনার টেস্টটা করে নিতে পারি। এছাড়া কিন্তু অ্যাসিম্পটোমেটিক রোগী যারা আছেন তাদের কিন্তু আসলে টেস্ট করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র কন্ট্যাক্ট ট্রেসিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় পেশেন্টের টেস্ট করে থাকি। কিন্তু যদি কেউ সংস্পর্শে আসেন এবং উনি যদি 14 দিন আইসোলেশনে থাকেন, কোনো যদি সিমটম ডেভেলপ না করে, তাহলে কিন্তু উনি এই যে বাসায় 14 দিন থাকলেন, এটি এনাফ। এটার জন্য আসলে আর কিছু করার প্রয়োজন পড়ে না। তবে কন্ট্যাক্ট ট্রেসিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের ক্ষেত্রেও টেস্ট করতে পারি।
পাশাপাশি জানতে চেয়েছিলাম যে বাড়িতে যদি কেউ নমুনা নিতে আসেন, আমরা জানি আইইডিসিআর আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়িতে নমুনা সরবরাহ নেওয়ার কঠিন কাজটি করছেন, তাদের পথ ধরে কোনো ঝুঁকি তৈরি হতে পারে কিনা? আসলে যারা নমুনা সংগ্রহ করতে আসেন তারা কিন্তু প্রপার পিপি পরে আসেন, তারা কিন্তু একটা প্রোটোকল মেনটেন করেন এবং ওনারা কিন্তু যাদের স্যাম্পল সংগ্রহ করতে আসেন তাদের ছাড়া কিন্তু বাকি সবাইকে এড়িয়ে এই কাজটি করা হয়। কাজে এখান থেকে আসলে ওই বিল্ডিং এর আরো কারো অথবা যার টেস্ট আমি করাবো তাদের ছাড়া কিন্তু বাকিদের কারো সংক্রমণ সম্ভাবনা খুব একটা নেই। অতএব এক্ষেত্রে আমার মনে হয় না যে খুব বেশি ঝুঁকি রয়েছে অন্য কারো। ডাক্তার তানভীর, আপনার কাছেও প্লাজমা নিয়ে মতামত জানতে চাইবো। প্লাজমা থেরাপি বিষয়ে আপনার মতামত কি, এবং এটির কোনো ধরনের লিমিটেশন, সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ দেখতে পান কিনা? জি, আমি ধন্যবাদ। ডক্টর আশরাফ খুব সুন্দরভাবে বলেছেন এই প্লাজমা থেরাপি সম্পর্কে। আমাদের দেশেও একটি প্রোটোকল কিন্তু অলরেডি সরকারিভাবে শুরু হয়েছে যে প্লাজমা থেরাপি নিয়ে কাজ করার জন্য। এক্ষেত্রে দু তিনটা সমস্যা আছে। এক নাম্বার হলো যে এই প্লাজমাটা আমি কার নিব, অর্থাৎ এই প্লাজমাটা আমি তারই নিব যার করোনা নিশ্চিত ছিল, উনি সুস্থ হয়ে গেছেন এবং তার কাছ থেকে আমি ব্লাডটা নিব। এবং এক্ষেত্রে ব্লাড গ্রুপিং মিলার একটা বিষয় আছে। আমরা যার করোনা হয়ে গিয়েছে তার ক্ষেত্রে আমার অ্যান্টিবডি ডিরেকশনের ব্যাপার আছে। কাজে এই জিনিসগুলো কিছুটা চ্যালেঞ্জ তো অবশ্যই। এরকম রোগীদের আমাদের ডাটাবেস তৈরি করতে হবে যে কারা কারা সুস্থ হয়ে গেছেন, তাদের কাছ থেকে আমরা প্লাজমাটা নিব, এই জিনিসটাকে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত হলো যে আসলে প্লাজমা থেরাপি থেকে শুরু করে পৃথিবীতে যত ধরনের করোনা রিলেটেড ট্রিটমেন্ট এসেছে, যেমন প্লাজমা থেরাপির কিছু ভালো রেজাল্ট কিন্তু আমরা বিভিন্ন দেশে পেয়েছি, কিন্তু তার মানে এই না যে এগুলা খুব কনক্লুসিভ। অর্থাৎ আমাদেরকে এই ড্রাগগুলো শুরু করার আগে অর্থাৎ দেশে চালু করার আগে অবশ্যই আমাদেরকে প্রপার আরসিটি অর্থাৎ কিছু গবেষণা করতে হবে, গবেষণা করে নিশ্চিত করতে হবে যে এই ড্রাগগুলো কার্যকরী, এক। দ্বিতীয়ত এই ড্রাগগুলোর কোনো সাইড ইফেক্ট নেই, যে সাইড ইফেক্টের কারণে আমরা এই ড্রাগটাকে উইথহেল্ড করতে হবে। অথবা এই দুটো জিনিস তো অবশ্যই একটি চ্যালেঞ্জ। বাহ, দারুণ। ডাক্তার আশরাফ, এই কথাটি আলোচনায় তুলতে চেয়েছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই মুহূর্তে আমরা আমাদের একমাত্র প্রোটোকল জারির এখতিয়ার সম্পন্ন গ্রহণযোগ্য সংস্থা বলছি। এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো গাইডলাইন হাতে এসেছে কিনা, এবং আপনার সাথেই কথা হচ্ছিল যে ভারতের কয়েকটি রাজ্যে এর ব্যবহার শুরু হয়েছে, সেখানে কোনো ধরনের ঝুঁকি দেখা দিয়েছে কিনা, এবং এটি যদি আমরা নিরাপদভাবে নিশ্চিত করতে যাই আপনার পরামর্শই বা কি? ধন্যবাদ। এটা আসলে এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে অ্যাপ্রুভাল দেয় নাই। সেটা হচ্ছে আসলে বিভিন্ন দেশে, যেটা তানভীর স্যার বলছিলেন যে আরসিটি করা ছাড়া আসলে এই জিনিসটা সম্বন্ধে একটা ব্যাপকভাবে মানে অনুমান নির্ভর কোনো কিছু বলা সম্ভব না। বিভিন্ন দেশে যেটা হচ্ছে সেটা আসলে খুবই কম। এখন পর্যন্ত যেটা পাবলিকেশন আকারে জার্নাল, বিভিন্ন ভালো জার্নাল গুলোতে এসেছে, সেগুলো হচ্ছে স্যাম্পল সাইজ খুব ছোট, 5টা 10টা এরকম করে আর কি। তো সেই হিসাবে আসলে এখন সব দেশে একসাথে শুরু করেছে। এখন করোনার প্রাদুর্ভাবটা আসলে জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন দেশে এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে আসলে গবেষণার পর্যাপ্ত রেজাল্টটা এখন পর্যন্ত সবার হাতে পৌঁছায়। সেই হিসাবে আসলে এটা নিয়ে কনক্লুসিভ কোনো ডিসিশন এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিতে পারেনি। পাশের দেশ যেটি ভারতে শুরু করেছে বিভিন্ন তাদের অঙ্গরাষ্ট্রগুলোতে, এখানে যেটা তানভীর স্যার বলছিলেন যে যারা মানে ভালো হচ্ছে তাদের কিন্তু অ্যান্টিবডি যেটা দেখতে হয় সেটা একটা পরিমাপ, যেটাকে আমরা বলি টাইটার। সেই অ্যান্টিবডি টাইটারটা আসলে পর্যাপ্ত পরিমাণ না থাকলে, যেমন এফডিএ যেটাকে বলছে 1:320, তাতে এই মাত্রার উপরে যদি কারো শরীরে অ্যান্টিবডি না থাকে তাহলে সেই প্লাজমাটি অন্য কাউকে দিয়ে লাভ হবে না। সেক্ষেত্রে ইন্ডিয়া আসলে খুব একটা মানে ক্রাইসিস মোমেন্টে তারা শুরু করেছে। আমাদের যে ব্লাড অ্যাসোসিয়েশন রয়েছে ইন্টারন্যাশনালি, তারা আমাদের সাথে বিভিন্ন ভাবে মত বিনিময় করছে। তারা আসলে এই টাইটা না দেখে র্যান্ডমলি এই ব্লাডটা দেওয়া শুরু করেছে, যে ক্রাইসিস প্রিভেন্ট করার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভেন্টিলেটরের পেশেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো লাস্ট হোপ বলতে কিছু নেই। সেক্ষেত্রে একটা অনেকটা বলা চলে যে জুয়া খেলার মতো করে দিয়ে দিলাম, হারলে হারবো, জিতলে জিতবো, এছাড়া কোনো অ্যাচিভমেন্টের সুযোগ নেই। আর আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের যেটা ল্যাকিংস রয়েছে সেটা আসলে আমাদের যে টেস্ট আমরা এতদিন করেছি, আইডিসিআর এর তত্ত্বাবধানে প্রথমে শুরু হয়েছিল, এরপরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায়। আমাদের আসলে ডোনার এখন পর্যন্ত আমরা সঠিকভাবে অনুসন্ধান করে বের করতে পারিনি। কারণ হচ্ছে যারা সুস্থ হচ্ছে তাদের কিন্তু সুস্থ হওয়ার 14 দিন পরে তারা গ্রহণযোগ্য ব্লাড ডোনেট করার মতো। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা হাসপাতাল থেকে ডিসচার্জ হচ্ছে তারা অনেক ক্ষেত্রে বলে থাকেন যে আমরা
মাত্র হাসপাতাল থেকে এসেছি, আমরা এই মুহূর্তে পরিবারের অনুমতি ছাড়া ব্লাড দিতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের ডোনার একটা ক্রাইসিস আমরা ফিল করছি গত 15-20 দিন ধরে। আরেকটা বড় জিনিস হচ্ছে, যেহেতু আমাদের দেশে অ্যান্টিবডি নিয়ে কোনো কাজ এখন পর্যন্ত হয়নি, শুধুমাত্র পিসিআর রিলেটেড কাজগুলো হচ্ছে। সেক্ষেত্রে আপনি যেটা কিছুক্ষণ আগে আপনাদের রিপোর্টে বলছিলেন যে রায়বাজারে বা রাজারবাগে অনেক কিছু পাওয়া গেছে যে অনুমতিবিহীন, সেগুলো আসলে অ্যান্টিবডি রিলেটেড ডিভাইস গুলো। এখন যেটা সরকারিভাবে অনুমতি না দিলে সেটা অনেক ক্ষেত্রে গোপনে করার চেষ্টা চলে। তো সেই জিনিসগুলো আসলে সরকারিভাবে অ্যান্টিবডি গুলো সহজলভ্য নয় বলে আমরা এই কাজে একটা বড় বাধা পাচ্ছি, যে আসলে টাইটার দেখাটা একটা বড় জিনিস। টাইটার না দেখে আসলে আরেকজনকে না দেওয়াটাই সবচেয়ে বেশি নিরাপদ। যেটা ইন্ডিয়া করছে, সেটা যদি আমরা অন্ধের মতো করতে যাই, সেটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ আমরা দেখেছি যে ইতালি ফেরত যে নাগরিকগুলি প্রথমে মাদারীপুরে, ইতালির কথাটি শুনবো আমরা, এবং আমরা জানি যে আমাদের ডাটাবেস এখন পর্যন্ত হয়তো তেমন ভাবে কাজ করছে না, আবার করছেও আমি বলবো। আবার যদি বলি যাদের মধ্যে লক্ষণ দেখা যায় না, এই যে আমরা বলছি এসিমটোমেটিক যে অংশটি আছে, তাদেরকে আমরা যদি শনাক্ত করতে পারি, সেটির সুযোগ পরবর্তীতেও থাকে কিনা, তিনি সুস্থ হয়ে যাওয়ার পরে তাদেরকে এই আওতায় আনা যায় কিনা। অনেকগুলো প্রশ্ন, আমরা জানি যে আমাদের এই প্রশ্নগুলো হয়তো ডাক্তারি ভাষায় খুব বেশি একাডেমিক কোশ্চেন না, কিন্তু সাধারণ মানুষের জানার কৌতূহল। কারণ সাধারণ মানুষ যত এই তথ্য জানবেন, ততই হয়তো তিনি রক্ত দিতে উৎসাহী হবেন, এবং তার নিজের যে ক্ষতি না করে অন্যের পাশে দাঁড়ানো যায়, সেই সুযোগটিও তিনি নেবেন। একটা বিরতি, আবারও ফিরছি করোনা হেল্পলাইনে। ডাক্তার তানভীর, আপনার কাছেই জিজ্ঞেস করি যে এই যে যাদের লক্ষণ নেই, আবার পরীক্ষাও করছি না, পরবর্তীতে কি করোনা আক্রান্ত হয়েছিলাম কিনা আমরা এটি জানবার কোনো পরীক্ষা নিরীক্ষা আছে কিনা? বিশেষ করে যদি এমন সময় আসে যে যখন প্লাজমায় ব্যাপক হারে ব্যবহার করার অনুমোদন মিলেছে এবং করতে হচ্ছে রোগীদের সুস্থতার জন্য, তখন এই মানুষগুলোর রক্ত কোনো কাজে লাগানোর সুযোগ থাকবে কিনা? জি, ধন্যবাদ। আমার প্রশ্নের উত্তর আংশিকভাবে কিন্তু ডক্টর আশরাফ কিছুটা বলেছিলেন যে আমরা অ্যান্টিবডি টেস্ট করতে পারি। অ্যান্টিবডি টেস্টের দুটো রেজাল্ট আসে, একটা আইজিএম এবং আইজিজি, অর্থাৎ ইমিডিয়েটলি যাদের রোগ সেরেছে তাদের আইজিএম থাকে, আর যাদের দীর্ঘদিন হয়ে গেছে তাদের আইজিজি ডেভেলপ করে। এটা দেখে আমরা কিছুটা অনুমান করতে পারি যে এই পেশেন্টের করোনা হয়েছে এবং করোনা হয়ে ভালো হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো এই টেস্টগুলোর কিছু ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ রেজাল্ট, এবং এই টেস্টগুলো সব টেস্টই যে বাংলাদেশে যেগুলো আসছে সেগুলো ভ্যালিডেটেড না। পৃথিবীর অনেক স্থানে এই অ্যান্টিবডি টেস্ট হয়েছে যেখানে দেখা গিয়েছে যে কিটগুলো ভালো ছিল না, ভ্যালিডেটেড ছিল না, এবং সেখানে আমরা দেখেছি যে সেখানে এই ফলস পজিটিভ ফলস নেগেটিভ রেজাল্টের জন্য অনেক ডেভাস্টেশন হয়েছে। সো এই ক্ষেত্রে এমন একটি অ্যান্টিবডি টেস্ট আমাদের আনতে হবে গ্রহণযোগ্য, যেটি ভ্যালিডেটেড, যেখানে ফলস পজিটিভ ফলস নেগেটিভ রেজাল্টটা কিছুটা কম। এটার মাধ্যমে আমরা অ্যান্টিবডি ওই রোগীর শরীরে আছে কিনা সেটা দেখতে পারবো, তার টাইটারটা করতে পারবো। যদি টাইটার ভালো থাকে সেক্ষেত্রে হয়তোবা আমরা ডক্টর আশরাফ যেরকম বলেছিলেন, আমরা একটি ডোনার ব্যাংক তৈরি করতে পারি। সেক্ষেত্রে হয়তোবা ভবিষ্যতে এটি প্লাজমা থেরাপিতে কাজে। এই ভবিষ্যৎ মানে কত লম্বা? জীবনের যে কোনো সময়? না, সেটা না। আসলে তো অ্যান্টিবডি টেস্টের জন্য আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ অ্যান্টিবডি টেস্ট অলরেডি পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে। সো আমরা যদি সরকারিভাবে কোনো একটি ভ্যালিডেটেড অ্যান্টিবডি টেস্ট শুরু করি, তাহলে কিন্তু আসলে আমরা অনেক দিকেই সুফল হব। এক নম্বর হলো আমরা একটি বিশাল ওয়ার্কিং ফোর্স তৈরি করতে পারবো। আমরা জানতে পারবো যে আমাদের মধ্যে কার কার অলরেডি করোনা হয়ে গেছে। আমরা বুঝতে পারবো যে এই লোকগুলোই কিন্তু আমাদের এখন করোনা হয়ে গেছে, এবং তাদেরকে আমরা প্রথম সারিতে কাজের জন্য যোগদান করতে দিতে পারি। এবং এটাও আমরা করতে পারি যে কমিউনিটি প্রিভ্যালেন্স বা সেরো প্রিভ্যালেন্স বলে, অর্থাৎ একটি এলাকায় কত অংশে মানুষ অলরেডি করোনায় আক্রান্ত হয়েছিল, এই জিনিসটি জানার জন্য কিন্তু সবচেয়ে ভালো টেস্ট হলো অ্যান্টিবডি টেস্ট বা র্যাপিড টেস্ট। অতএব এটি এখনই শুরু করতে পারি, এটার জন্য আমাদের ভবিষ্যতের দিকে এবং এটি শুরু করার জন্য খুব বড় যজ্ঞের দরকারও নেই, আপনি বলছেন? একদমই নেই, এবং এই টেস্টগুলো খুবই চিপ টেস্ট। 200-300 টাকায় হয়তো বা এই টেস্টগুলো সরকারিভাবে যদি অনুমোদন করে করা যেতে পারে। বাহ, দারুণ খবর, দারুণ তথ্য, এবং এই তথ্যই আমরা বিনিময় করতে চাই। এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি তথ্য জানা। আপনি জানি যে টিকা দিলে পরে বাচ্চার কয়েকটি রোগ হবে না, এটি নিশ্চিত বলেই কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে ছোট বাচ্চাকে নিয়ে যাই টিকা কেন্দ্রে, টিকা দেই, গর্ভাবস্থায় টিকা নেই। ফলে এই যে করোনা ভাইরাসে এই মুহূর্তে বলা হচ্ছে তথ্য দিয়েই বড় একটি শতাংশের জীবন বাঁচিয়ে রাখা সম্ভব হবে। ডাক্তার আশরাফ, এই যে প্লাজমা থেরাপি, এখন পর্যন্ত
পর্যন্ত কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই জায়গাটিতে স্বীকৃতি দিচ্ছে না, যদি এই জায়গাটি আমরা আলোচনায় আসি? কারণ যতক্ষণ না বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেকগুলো ধাপ পেরিয়েই এই অনুমোদনগুলো দেয়, কোন জায়গায় এটি আছে এবং কবে নাগাদ ধারণা করতে পারেন যে আমরা বাংলাদেশ পর্যন্ত এই থেরাপিকে কার্যকরভাবে ব্যবহার করতে পারবো? এটি আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রমাণ ছাড়া আসলে কোনো বিষয়ে আসলে তারা অনুমতি দেয় না। যেগুলো আসলে এফডিএ অনুমতি যেসব ওষুধকে দিয়েছে যে হ্যাঁ ট্রায়াল বেসিসে ইউজ করা যেতে পারে, সেগুলো কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে ঝুঁকিপূর্ণ, এগুলি ঝুঁকি নিরূপণ করেই দেওয়া উচিত। তারা কিন্তু কোনো বিষয়ে এখনো কনক্লুশন কোনো কিছুই দেয়নি। আমাদের দেশে যে গাইডলাইন তৈরি হয়েছে সেগুলোও কিন্তু দেখা যায় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুকরণে করা হয়েছে, কিন্তু কিছু ওষুধ যেগুলি ট্রায়াল বেসিসে বিভিন্ন দেশে চালু হয়েছে দেওয়ার মানে ভালো রেজাল্ট পাওয়ার পরে সেগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে। সুতরাং আমাদের কিন্তু এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো যেহেতু হা না কিছু বলেনি, সেক্ষেত্রে তাকিয়ে থেকে হয়তো বা আমরা দেরি করে ফেলতে পারি। প্লাজমা থেরাপি অনেক দেশে চালু হয়েছে, অনেক দেশে আগে থেকেই চালু ছিল, হয়তোবা আমরা চালু করলে আমরা ফল পেতে পারি। যেটা তানভীর স্যারের সাথে আমি অ্যাড করতে চাচ্ছিলাম যে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে বা অ্যাসিম্পটোমেটিক যারা আছি আমি ধরলাম যে আমি এখন পর্যন্ত করোনা পজিটিভ নই, কিন্তু আমি যদি অ্যান্টিবডি করে দেখতে পারি যে হ্যাঁ আমার আছে কিনা, সেক্ষেত্রে যদি আমি কোনো একটি ভালো ডিভাইস দিয়ে দেখে নিতে পারি যে আমার শরীরে করোনা পজিটিভ কোনো অ্যান্টিবডি আছে কিনা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি নিশ্চিত হতে পারবো যে আমি কাজে যোগ দিতে পারবো নির্দ্বিধায় এবং আমি আরো জন্য ঝুঁকিপূর্ণ নয়। হার্ভার্ড ভার্সিটি কিন্তু এ ধরনের গবেষণাই করছে যে যারা অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট, তার মানে হয়তোবা এরকম যে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই ভালো দেখে তারা করোনায় আক্রান্ত লক্ষণ প্রকাশের আগে তারা সুস্থ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের আইজিজি লেভেল, যেটি তানভীর স্যার বলছিলেন, আইজিজি লেভেল দেখেই কিন্তু তাদের প্লাজমা ক্যান্ডিডেট হিসাবে তাদেরকে ডিক্লারেশন দেওয়া হচ্ছে। অলরেডি ইউএসএ কিন্তু গতকাল পর্যন্ত 600টার বেশি পেশেন্টকে ক্লিনিক্যাল ট্রায়াল হিসাবে তারা প্লাজমা থেরাপি দিয়ে দিয়েছে। আমাদের দেশে আমরা যদি অ্যান্টিবডি অথবা এ ধরনের সমমানের যদি কোনো পরীক্ষা করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক পেশেন্ট বা অনেক মানুষই রয়েছেন যারা হাসপাতালে যাননি, যারা হাসপাতালে গিয়েছেন তারা কিন্তু এমনিতেই ঝুঁকিতে থাকেন যে তারা আবার অসুস্থ হবেন কিনা, তাদের একটা চিন্তার ভয় থাকে। সেক্ষেত্রে যারা বাসায় থেকে করোনা থেকে মুক্তি লাভ করেছে অথবা যারা করোনা আক্রান্ত হননি লক্ষণ ছাড়া, সেসব মানুষের যদি অ্যান্টিবডি করে আমরা প্রমাণ করতে পারি বা প্রমাণ পেতে পারি যে হ্যাঁ তারা করোনার পজিটিভ অ্যান্টিবডি তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ রয়েছে, তাহলে কিন্তু আমরা একটা ভালো পরিমাণ প্লাজমা ব্যাংক তৈরি করতে পারি। সেই প্লাজমা ব্যাংক যদি আমরা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে পারি, সেটি কিন্তু 6 মাস পর্যন্ত প্রিজার্ভ করা সম্ভব। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। শেষ প্রশ্ন ডক্টর তানভীর আপনার কাছে। আমরা বলছি যে যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তিনি হয়তো সহজে আক্রান্ত হন না। অনেকে বলছেন যে জিঙ্ক খেলে পরে বা ভিটামিন সি যেটি কনসুলেটেড উপায় আছে সেটি খেলে পরে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আপনারা এরকম পরামর্শ দেন কিনা? জি অবশ্যই। আসলে জিঙ্ক যেটা বলছেন অথবা অন্যান্য যে আমরা খেতে বলি যে ওষুধগুলো অথবা যে খাবারগুলো পুষ্টিকর খাবার খেতে বলি, এটি কিন্তু আসলে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অর্থাৎ যে কোনো রোগের ক্ষেত্রেই প্রযোজ্য। এটি করোনার জন্য আলাদা করে কিছু না, আমরা সব মানুষকেই যখন সাধারণ ফ্লু হয় তখনও কিন্তু আমরা বলি যে একই ধরনের। ডক্টর তানভীর অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর আশরাফুল হক আপনাকেও। যারা শুনছিলেন আপনাদেরকে তো অবশ্যই, এবং যারা এই মুহূর্তে ঘরে আছেন, ঘরে থাকার পরামর্শ আমরা দিচ্ছি, তাদেরও অনেক কাজ করতে ইচ্ছে হচ্ছে, তাদেরও নিশ্চয়ই এই করোনা ভাইরাসের যুদ্ধে একজন যোদ্ধা হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর অনেক আকাঙ্ক্ষা। সেই দুরন্ত সময় সামনে আসছে, এমনও সময় আসতে পারে হয়তো আপনার রক্তই পাশের জনকে দিয়ে, স্বজনকে দিয়ে বাঁচাতে আপনি একজন করোনা যোদ্ধা হিসেবে নিজের কাছে নিজে সান্ত্বনা খুঁজে পাওয়ার সময় পাবেন, সুযোগ পাবেন। ফলে এই সময় সবচেয়ে জরুরি ঘরে থাকা, দূরত্ব বজায় রাখা, নিজেকে সুস্থ রাখা। আগামীকাল দেখা হবে একই সময়ে। থাকুন ৭১-এ। শুভ সময়।